আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রায়। সহযোগিতা ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার এবং হাসপাতাল। আমরা আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি তা হলো বন্যা ও রাজনীতি। সঞ্চালনায় থাকবো আমি মুন্নি ইউসুফ। আপনারা জানেন দর্শক, আমরা যেই পরিস্থিতিতে আজকের এই অনুষ্ঠানটি করছি তা ভয়ঙ্কর বন্যার মধ্যে বিপন্ন ফেনী, কুমিল্লা সহ 8 জেলার প্রায় 30 লাখ মানুষ, সেটি যেমন রয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে তো আমরা কথা বলবো, তার সাথে রাজনীতিক যদি কথা বলি তা হলো যে ছাত্র আন্দোলনে আওয়ামী সরকার পতনের পর পরিবর্তিত একটি পরিস্থিতিতে বাংলাদেশ রয়েছে এবং চলছে রাষ্ট্র সংস্কার। বিএনপির অভিযোগ, ছাত্র জনতার অসংখ্য প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়কে ভণ্ডুল করে দিতে আওয়ামী লীগ দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে। সে নিয়ে কিন্তু আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি। আজকের বিষয় বন্যা ও রাজনীতি। আমাদের সঙ্গে সম্মানিত দুজন অতিথি রয়েছেন। একজন হলেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং আরেকজন রয়েছেন সম্মানিত অতিথি গওহর নঈম ওয়ারা, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি তা বন্যা ও রাজনীতি। বন্যায় যখন পুরো ভয়ঙ্কর বন্যায় বিপন্ন ফেনী, কুমিল্লা সহ 8 জেলা প্রায় 30 লাখ মানুষ, আমরা খুবই একটি বিপর্যয়ের মধ্যে রয়েছি। সেখানে আসলে আমাদের সেজন্যই আমরা বন্যা নিয়ে আলোচনা করব। এবং প্রথমেই যদি যেতে চাই গওহর নঈম ওয়ারা, আপনি দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, আপনার কাছে শুরুতেই যদি জানতে চাই, এই যে আমরা বলছি ভারতের ত্রিপুরায় ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে সেগুলো আসলে বন্যা পরিস্থিতির চরম আকার ধারণ করেছে। অন্যদিকে ভারতের হাইকমিশনার তিনি বলছেন যে তারা কোনো বাঁধ খুলে দেননি, এটি আসলে পানির অতিরিক্ত চাপে এই বন্যার সৃষ্টি হয়েছে। আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় না যে বাঁধ খুলে, ওই আমাদের একজন মন্ত্রী একসময় বলেছিল যে আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। এখন বাঁধ তো না, এটা আমরা ভুল একটা বাংলা ব্যবহার করে, আমাদের বাংলায় প্রতিশব্দ নাই, এগুলো জলাধার, মানে ব্যারাজ। তারা পানিটা ওখানে ধরে রাখে, কোনো জায়গায় এটা জলবিদ্যুতের কাজে ব্যবহার করে, কোথাও বা তারা সেচের কাজে ব্যবহার করে, কোথাও দুটো কাজেই ব্যবহার করে। এবং এ সম্পর্কে আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই। আমাদের যেটা আছে সেটা ধারণা, বশবর্তী তথ্য। ওখানে কত বড় ব্যারেজ, কত পানি আটকায় এবং কত পানি তারা ছেড়ে দিতে পারে, সেগুলো সম্পর্কে আমাদের কাছে কোনো বাস্তবসম্মত তথ্য নাই, কারণ তথ্যের আদান প্রদান তাদের সাথে আমাদের হয় নাই কোনো সময়। কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছিল, এটা আমি ভারতের বা ইন্ডিয়া, ভারত বলে তো আসলে কোনো দেশ নাই, ইন্ডিয়া হলো দেশের নাম, আমরা ভারত বলি। তারা ভারত করার চেষ্টা করছে, আমাদের এটা সংশোধন করা নেওয়া উচিত। ইন্ডিয়াতে যে তাদের যে তথ্য আদান প্রদান, এটা আমাদের সাথে নাই। এবং তারা যে বাঁধগুলো বা ব্যারাজগুলো তৈরি করেছে, তার আয়তন সম্পর্কে আমাদের কোনো ইয়ে নাই। কিন্তু আমাদেরও কিছু জানার ছিল যে একটা লঘুচাপ সৃষ্টি হচ্ছে। ইন্ডিয়া আমাদের তথ্য দিক বা না দিক, এখন আপনি আপনার এই মোবাইলেই খবর পেতে পারেন। বিবিসি কিভাবে জানে ঢাকায় আজকে বৃষ্টি হবে? তো তথ্য এতটা পরিষ্কার হয়ে গেছে। আমাদের আবহাওয়া অফিস আছে আগারগাঁওয়ে, এত বিশাল একটা স্থাপনা, তারা বুঝতে পারলো না। প্রস্তুতিতে ঘাটতি রয়েছে। প্রস্তুতি শুধু ঘাটতি না, এটা মানুষকে জানানো। তারা বলছে আমরা জানিছি, সংবাদপত্রে জানানো তো জানানো না। আমার ফেনীর লোককে জানাইতে হবে যে এইখানে এই ক্লাউড আসছে, ক্লাউড বাস্ট হইতে পারে, এবং ক্লাউড বাস্ট হবে কারণ পূর্ণিমা আছে, গতকাল ছিল পূর্ণিমা। এগুলো তো লেখা পরিষ্কার জিনিস, এর জন্য কোনো জ্ঞান চর্চা করতে হবে, কাউকে নিউটন হইতে হবে না। তো সেই তথ্যটা আমরা কতটুকু দিতে পেরেছি? হয়তো ফেনীর লোক বিশ্বাস করতো না, 88 সালের পরে সেখানে আর বন্যা হয় নাই, এবং ঢল বন্যা 67-র আগে পরে আর হয় নাই। তাদের কোনো ধারণা নেই, নিউ জেনারেশন জানি না, হয়তো তারা কিন্তু তথ্যটা যদি তাদের আমরা দিতাম তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। এটা আমাদের আগে আমাদের আয়না দিয়ে আমাদের চেহারাটা দেখা উচিত। আর সেখানে যেহেতু এত বছর বন্যা হয়নি, তাদের ফ্লাড ম্যানেজমেন্টের ব্যবস্থাও কিন্তু তাদের। ফ্লাড ম্যানেজমেন্ট শুধু না, যে রাস্তা দিয়ে পানিটা নামে সেই রাস্তার ভিতরে বাড়িঘর হয়েছে। আপনি ফেনী শহরে গেলে দেখতে পাবেন, বিশেষ করে পূর্ব উকিলপাড়া এইসব জায়গায় আপনি দেখতে পাবেন নিচু জায়গা ছিল, জাস্ট ধান ক্ষেত ছিল 20 বছর 30 বছর আগে। বন্যা হয় না, মানুষ ওখানে ঘর বাড়ি এবং উঁচু করেও করে নাই, তো একতলা ডুবে গিয়েছে। এটা মানে মানুষ তো ওই প্রিপারেশন নাই, কারণ সে বন্যা হচ্ছে না, সে বন্যার সাথে। কিন্তু আমাদের উচিত ছিল, এটা ফ্লাড প্লেন, এই জায়গায় কেউ ঘর বাড়ি করতে পারবে না। যেমন আমাদের তিস্তা ব্যারেজের নিচে, যেহেতু আমাদের ব্যারেজটা, আমরা তার নিচে একটা দিক দেওয়া আছে যেখানে কেউ বাড়িঘর করতে পারবে না, চাষবাস করতে পারো কিন্তু বাড়িঘর কেউ করতে পারবে না। তারপরে মানুষ মানছে না, করে, ক্ষতি হয়। কিন্তু এইটা তো আমাদের খুব করা উচিত ছিল যে এই পানি নামলে এই দিক দিয়ে নামবে।
সেক্ষেত্রে কি এই যে পানি নামার ক্ষেত্রে এখন কি ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বো? না, এখন তো বিপর্যয় আমরা দেখছি কি বিপর্যয় হয়েছে। নামতে কি সময় লাগবে অনেক বেশি? না, পানি তো একদম ইয়েতে সাগরে যেতে, হ্যাঁ সাগরে যেতে সময় লাগবে, কারণ আমি বললাম এখন পূর্ণিমার সময় জোয়ার বড় থাকে, ফ্লাশ হয় না। চাঁদপুরে যারা থাকেন তারা দেখবেন এখন চাঁদপুরের পুরান বাজারেও পানি পাবেন। তো এইগুলো হবে, এটা একটু সময় লাগবে আমাদের। পূর্ণিমার কেটে গেলে, ভাঁটা শুরু হলে, বড় ভাঁটা হলে তখন হয়তো যাবে। কিন্তু ভাদ্র মাসের জোয়ারটা সবসময় বড় হয়। সেপ্টেম্বরের জোয়ার, ভাদ্রের জোয়ার সবচেয়ে বড় জোয়ার। এই সময় উপর থেকে পানি আসলে খুব সহজে নিচে যাবে না, যেতে সময়। তবে একটু আগে খবর আসছে কোনো জায়গায় পানি কমা শুরু হয়েছে, এটা ভালো। আবার বৃষ্টিও তো হচ্ছে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এখন জলাধারগুলার গেট খুলে দেওয়ার ব্যাপার সেটা হলো যে এখানে এত বৃষ্টি হচ্ছে, ওটার একটা ক্যাপাসিটি আছে, ওটা খুলে না দিলে সেটা ভেঙে যেত, মানে তখন আরও বড় ডিজাস্টার হতো। এবং তাদের খুলে দেওয়া ছাড়া কোনো পথ ছিল না। যেটা তাদের উচিত ছিল সেটা হচ্ছে আমাদের সাথে এটাকে শেয়ার করা। তারাও জানতো না আরও কত বৃষ্টি হবে, খুলবেই কিনা, যদি সেপ্টেম্বরের পরে আর বৃষ্টি না হয় তাহলে তার জলাধার টিকবে কিনা, এই চিন্তা তাদেরও ছিল। আর একটু দেখে এটা তারা করেছে, এটা বাস্তব। ত্রিপুরায় 50 লাখ মানুষের মতো বাস্তুচ্যুত রয়েছে। ত্রিপুরায় হচ্ছে, এবং ইয়েতেও আপনাদের ফেনীতে, এই ত্রিপুরার পানি তো আর ফেনীতে আসছে না, ফেনীর পানি আসছে আমাদের এই মুহুরী নদী দিয়ে। মুহুরী নদীর ওপরেও ওই কলসি বলে একটা জায়গা আছে, সেখানেও একটা ব্যারেজ আছে। এরকম অনেকগুলো ব্যারেজ আছে, শুধু একটা না, ওদের শাখা নদীগুলোর ভিতরেও ব্যারেজ আছে। এখন আমাদের যেটা উচিত হবে এই ব্যারেজগুলো সম্পর্কে খোঁজ খবর নেওয়া, তাদের সাথে এমন একটা জায়গায় পৌঁছানো যেন তারা এগুলো শেয়ার করে আমাদের সাথে, যাতে এই ধরনের ক্ষতি আমরা এড়িয়ে চলতে পারি। শুধু তো আমাদের ক্ষতি হয়েছে তা কিন্তু না, ত্রিপুরার মানুষেরও ক্ষতি হয়েছে। যারা এই বাঁধের ভাটিতে ছিল তাদেরও অনেক ক্ষতি হয়েছে। এবং আমরা এই যে আপনার যে গোমতীর উপরে যে ডম্বুর যে আছে, ব্যারেজটা আছে, এই ব্যারেজ থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয়, সেই বিদ্যুৎ আমরা 40 মেগাওয়াট বিদ্যুৎ ওখান থেকে আমরা কিনি, পয়সা দিয়ে কিনি। তো সেটা আমাদেরও একটা বড় ক্ষতি যদি ওটা নষ্ট হয়ে যায়। তো এইটা এখন আপনি প্রতিবেশীকে তো বাদ দিতে পারবেন না, মানুষ বাপ মাকে বাদ দিতে পারে, কিন্তু প্রতিবেশী তো বাদ দিতে পারবেন না। এখন প্রতিবেশীর সাথে একটা আমাদের মাথা উঁচু করে সমানে সমান সম্পর্ক গড়ে তোলা উচিত। সেই হিম্মতটা আমাদের থাকতে হবে, আমাদের দেখাতে হবে। এবং আমাদের জয়েন্ট রিভার কমিশন আছে বলে তো বিশ্বাসই হয় না। তারা তো একটা স্টেটমেন্টও ইস্যু করে নাই। আমাদের নিজেদের দিকটা একটু ভালো করে দেখতে হবে। লাস্ট কবে মিটিং হয়েছে জয়েন্ট রিভার কমিশনের কেউ জানে না, কিন্তু সেগুলোকে একটা নিয়মিত প্রক্রিয়ার মধ্যে আমাদের এখন যিনি পরিবেশ উপদেষ্টা রয়েছেন তিনি বলেছেন এই সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে, তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন। না, এই আশ্বাস তো আমরা সবসময় পাচ্ছি। এখন কতটুকু আমরা পারবো, আমরা তথ্য কতটুকু জানি, আমরা তো এমনকি ধরেন ভারতকে যে আমরা বাধ্য করব, ইন্ডিয়াকে বাধ্য করব, আমরা তো তো সাইন করি নাই। যে হেলসিঙ্কি যে চুক্তি আছে, ইন্টারন্যাশনাল ওয়াটার চুক্তি, আমরা সাইন করেছি, কিন্তু আমরা এটাকে অনুমোদন করি নাই, রেটিফিকেশন করতে হয়, রেটিফিকেশন করি নাই। বাজারে অনেক গুজব আছে যে কেন রেটিফিকেশন করি নাই, কিন্তু ইন্ডিয়া যেহেতু সাইন করে নাই, আমরা রেটিফিকেশন করি নাই। জি, গভর্নর আপনি যেমন বলছেন প্রতিবেশীকে ছাড়া আসলে আমরা চলতে পারি না। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে একটু জানতে চাই যে ভারত আমাদের প্রতিবেশী দেশ এবং আমরা প্রতিবেশী দেশের সাথে একটি ভালো সম্পর্ক রাখবো, ভারতের সাথে আমাদের সম্পর্কটা কি হওয়া উচিত, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। উনি যেটা বলেছেন সেটা তো পুঁথিগতভাবে ঠিকই আছে। প্রতিবেশীর তো আপনার সম্পর্ক অবশ্যই ভালোই তো রাখতে হবে। আপনি সত্যতার সম্পর্ক রেখে ইনফ্যাক্ট আপনি আগাতে পারবেন না, এটা তো সত্য। কিন্তু তার মানে এই নয় যে সত্যতার সম্পর্ক করবেন না, বাট আবার মাথা নিচু করে থাকবেন, আপনার নিজের স্বার্থটা আপনি বিকিয়ে দেবেন, অর্থাৎ নিজের স্বার্থটা প্রকাশ করতে পারবেন না। আপনার রাষ্ট্রের স্বার্থ, জনগণের স্বার্থকে আপনি জলাঞ্জলি দেবেন শুধুই মাত্র ক্ষমতায় থাকার জন্য। তাই তো আমরা ইতিপূর্বে দেখেছি বাংলাদেশের বিগত যে অনির্বাচিত সরকারটি অলমোস্ট 16 বছর ক্ষমতায় ছিল, তারা তো অনেকগুলো অ্যাকর্ড, অনেকগুলো কন্ট্রাক্টে তারা এমইউতে সাইন করেছে ইন্ডিয়ার সাথে। তো সেগুলো কতগুলো জনস্বার্থে ছিল, কতগুলো তাদের মানে ক্ষমতায় রাখার ফি হিসেবে ছিল, এগুলো তো নিশ্চয়ই এগুলো আপনার এটা রিভিউ করার বিষয়। এবং যারা সংশ্লিষ্ট মহল যারা আছেন তারা এগুলো জানেন এবং ভাবেনও, এবং রাজনীতিকরা তো নিঃসন্দেহেই মানে কথাগুলো বলেন। তো রাজনীতিকরা বা রাজনৈতিক দলের তরফ থেকে যখন এটা মানে এই ধরনের সমালোচনা থাকে, তখন তৎকালীন শাসক দলের তরফ থেকে, অর্থাৎ মানে প্রো ইন্ডিয়ান যে গভর্নমেন্টটা এই দেশে ছিল, তারা সেটা বলতো যে মানে বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলোকে বলতো
যে তারা আসলে মানে অযথা একটা ভারত বিরোধী নীতি নিয়েছে। আসলে কি অযথা ভারত বিরোধী নীতি নিয়েছে? এই যে আপনার এবার যে আপনার তারা যে গেটটা ওপেন করে দিল, বা তারা যেটা বলছে যে আমরা একটা গেটটা ওপেন করিনি, এটা ন্যাচারাল ডিজাস্টার হিসেবে অথবা মানে ওয়াটার প্রেশারে এটা থাকতে পারেনি, এটা মানে খুলে গিয়েছে, এরকম একটা কিছু বলতে চেয়েছেন তারা। তাদের ইয়েতে স্টেটমেন্ট আমরা দেখেছি ওদের ফরেন মিনিস্ট্রি, যেটা ইন্ডিয়ান হাই কমিশনের তাদের ওয়েবসাইটে তারা পাবলিশ করেছে। এখন কথা হলো যে এই কাজগুলোকে তারা এই প্রথমবার করলো? এই কাজগুলো তো প্রতিবারই করে। যতবারই বাংলাদেশ জলমগ্ন হয়, আপনার যদি আপনি বিভিন্ন সময়ের কথা যদি আমরা ধরি, দেখবেন প্রতিবারই, ইভেন তিস্তা এমনি নর্মালি আপনার শুষ্ক মৌসুমে পানি থাকে না, একেবারেই পানি থাকে না। আমাদের মানে দৈনন্দিন জীবন প্রণালীর জন্য, ওখানকার মানুষের ঘর গৃহস্থালির জন্য যে পানিটি বা চাষাবাদের জন্য যে সেচটির প্রয়োজন পড়ে, সেখানে তারা পর্যাপ্ত পানি পান না। আবার যখন ভারতে বা ইন্ডিয়াতে যেই তাদের যখন আপনার বন্যা পরিস্থিতির মতো হয়, যখন ফ্লাড হয়ে যায় ওখানে, তখন তারা কিন্তু গেটটা খুলে দেয়, এখানে পানিটা ছেড়ে দেয়। সুতরাং আপনার পানি ছেড়ে দেওয়ার ইতিহাস বা অভিজ্ঞতা দুটোই তাদের বহুত পুরনো। এটার সাথে কোনো সৎ প্রতিবেশী সুলভ আচরণ তারা করেননি, কখনই করেননি। আমাদের তরফ থেকে আমাদের তথ্য উপদেষ্টা তিনি বলেছেন যে এটা খুব অমানবিক কাজ হয়েছে এবং সরকারকে আগে থেকেই জানানো উচিত ছিল, যাতে আমরা একটা প্রিপারেশন আমরাও নিতে পারতাম, যেহেতু আমরা ভাটির দেশের মানুষ আমরা, রাইট। তো সুতরাং আমাদের একটা প্রস্তুতির ব্যাপার ছিল। ওই দেশেও আপনার মানে প্রচুর মানে হয়েছে, বৃষ্টি হয়েছে, ওখানেও বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ওখানকার রাজ্যগুলোতেও আপনার মানে মানুষ মানে জলনিমগ্ন হয়ে আছে, তারাও বাস্তুচ্যুত হয়েছে, সবই ঠিক আছে। তো এটা তো যদি মানে সাফারিং যদি বলেন, দুঃখ বলেন, দুর্দশা বলেন, ডিসপ্লেসমেন্ট যদি বলেন, তাই না? তো এইগুলো তো এই দেশের মানুষের যেমন হচ্ছে, ওই দেশের মানুষেরও হচ্ছে, মাঝে মধ্যে তো এগুলো ঘটে। তো সেটার জন্য নিশ্চয়ই আপনার মানে শেয়ার্ড এভিডেন্সের ভিত্তিতে আমরা যদি প্রতিকার করতে পারতাম, দু দেশের জনগণের স্বার্থই বিবেচনা যদি করতে পারতাম, যে আমাদের দেশের মানুষও যাতে বাস্তুচ্যুত না হয়, জলভাসী যাতে না হয়, ও দেশের মানুষও যাতে না হয়, এসব কিছু ওভারঅল আপনার ওই রকম চিন্তা ভাবনা থেকে মানে থাকা উচিত ছিল, কিন্তু আনফরচুনেটলি ডক্টর আসাদুজ্জামান রিপন, এই যে দুই দেশের কথা বলছিলেন, আপনার কাছে আবারও যদি আসি, গওহর নঈম ওয়ারা, আপনার যেমনটি বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে যেটি বলেছেন যে বন্যায় কিন্তু আসলে দুই দেশই ভুগছে এবং সমস্যা সমাধানে তাই দুই দেশকেই বসতে হবে এবং একটি কমিটি, উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা তিনি বলেছেন। এই কমিটিটি আসলে কাদেরকে নিয়ে গঠিত হওয়া উচিত আপনার কি মনে হয়? আমাদের দেশে একজন পানি বিশেষজ্ঞ ছিলেন বিএম আব্বাস, তার মাপের লোক এখন আছে কিনা আমার জানা নাই, কিন্তু দেশকে ভালোবাসে এবং পরিস্থিতিটা জানে এরকম মানুষ খুঁজে বের করতে হবে। কিন্তু কতগুলো প্যারামিটার ঠিক করে দিতে হবে। যেমন ধরেন, পাকিস্তানের সাথে ভারতের চুক্তি আছে ইন্ডাস রিভার নিয়ে, সিন্ধু নদী নিয়ে। তারা সিন্ধু নদী চুক্তি বলে না, তারা বলে সিন্ধু বেসিন চুক্তি। পুরা বেসিনটাকে ঘিরে, আমাদেরও পদ্মা বা গঙ্গার যে চুক্তি হবে সেটা গঙ্গা বেসিন ধরে করতে হবে, শুধু গঙ্গা চুক্তি না, তিস্তা বেসিন ধরে করতে হবে। কারণ এটা একটা নদী, আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টে বলেছে যে নদীকে একটি জীবন্ত সত্তা হিসাবে দেখতে হবে এবং প্রত্যেক আলোচনায় নদীর একজন রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে। বাংলাদেশ হয়তো 40 কিউসেক পানি নিল, ইন্ডিয়া 60 কিউসেক পানি নিল, কিন্তু নদীর জন্য তো কিছু পানি রাখতে হবে। নদীর একটা অধিকার আছে, সাগরের সাথে সে দেখা করবে, সেই দেখা করার জন্য পানি দেবে। নদী কিন্তু শুধু পানি না, নদীর ভিতরে অনেক জলজ প্রাণী আছে, মাছ ছাড়াও, তাদের এটা আবাসস্থল, তাদেরও পানি লাগবে এবং সেই পানিটা আমাকে রাখতে হবে। আমরা আমাদের স্থানীয় নদীগুলোর যদি কথা আপনি চিন্তা করেন, স্থানীয় নদীগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা বঞ্চিত করছি লোয়ার স্ট্রিমকে। যখন আমি গঙ্গা কপোতাক্ষ প্রজেক্ট করেছি, আজকে কপোতাক্ষ মারা গিয়েছে গঙ্গা কপোতাক্ষের জন্য, পুরা গড়াই নদীর পানিটা আমরা উঠিয়ে সেচ কাজে ব্যবহার করেছি। এখনও যেটা হচ্ছে, আপনি যদি গোপালগঞ্জে যান, গোপালগঞ্জে কোনো মিষ্টি পানি নাই। গোপালগঞ্জে আপনি ডিপ টিউবওয়েল দিলেও আর মিষ্টি পানি পাবেন না, লবণ পানি এত দূর চলে এসছে। তারা এখন মধুমতিতে বাঁধ দিয়ে সেই পানিটা রিফাইন করে গোপালগঞ্জে পানি ডিস্ট্রিবিউট করা হয়। তার মানে হলো কি, আরও ডাউন স্ট্রিমে যারা আছে তারা আর পানি পাচ্ছে না, যে কারণে আমার সুন্দরবন মরেই যাবে। ওখানে আপনি পাওয়ার প্ল্যান্ট করেন বা না করেন, সুন্দরবন মরে যাওয়াটা এখন সময়ের ব্যাপার, কারণ মিষ্টি পানি না গেলে সুন্দরবন বাঁচবে না। তো নদীর জন্য কিছু পানি আমাকে ছাড়তেই হবে। তো তাহলে নদীর একটা রিপ্রেজেন্টেশন থাকা দরকার সেই টিমের মধ্যে, এবং এই প্যারামিটারগুলো আমাদের আলোচনা করে ঠিক করতে হবে কে রিপ্রেজেন্ট করবে নদীকে, কে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এবং তার কি
ভিত্তিতে সেই রিপ্রেজেন্টেশন এবং করবে। 54টি যে অভিন্ন নদী রয়েছে তার হিসাবটা 62টা, কিভাবে? এটা ইন্ডিয়া বলে 54, আমরা বলি 62টা, আচ্ছা। এবং এটা সবগুলো নদী নিয়েই করতে হবে, কিন্তু বেসিন ধরে করতে হবে, নট সিঙ্গেল রিভার। যে আমরা এখন যেমন চুক্তি আছে আমাদের ফারাক্কা চুক্তি, যে ফারাক্কা পয়েন্টে যে পানি থাকবে সেই পানি ভাগ হবে। নো, আমাদের প্রথম যে চুক্তি হয়েছিল তাতে ছিল গঙ্গার পানি ভাগ করতে, আমাকে এতটুকু দিতেই হবে, তোমার কোথায় আছে সেটা তুমি দেখবা, কিন্তু এটা আমাকে দিতে হবে। কোয়ালিটি ক্লজ ছিল, এখন কোয়ালিটি ক্লজ নাই। এখন ফারাক্কায় যে পানি পাওয়া যায় সেটা ভাগ করা হচ্ছে, গঙ্গার পানি ভাগ হচ্ছে না। তো আমাকে গঙ্গাকে বেসিন ধরেই করতে হবে। এই জিনিসগুলো যারা মাথায় রেখে আলোচনায় বসতে পারবে তাদেরকে নিয়ে কমিটিটা গঠন করা এবং তাদের উচিত। একটা নির্দিষ্ট সময় বেঁধে দিতে হবে। এর মধ্যে চাই, আমি আজকে গিয়ে দিল্লিতে চা খেলাম, তারপরে আবার ঢাকায় এসে চা খেলাম, তারপরে একজন বদলি হলো, তারপর আমি ভুলে গেলাম, এগুলো করলে হবে না। একটা টাইম ফ্রেমের মধ্যে কাজগুলো শেষ করতে হবে। আমি যদি ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে আসতে চাই, রাজনীতি নিয়ে আমরা কথা বলছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে পরাজিত অপশক্তি ষড়যন্ত্র এখনো থেমেনি। এখানে কি ধরনের ষড়যন্ত্রকে আপনারা ইঙ্গিত দিচ্ছেন? সারা পৃথিবী যখন একটা বিপ্লব হয়, আমি এটাকে বিপ্লবী বলতে চাই। বিপ্লবের নানা ধরনের নেচার থাকে। একটা গণঅভ্যুত্থান, বামপন্থীদের দৃষ্টিভঙ্গির একেবারে বইয়ের তত্ত্ব অনুযায়ী এক ধরনের বিপ্লব, এটা রিয়েলি এটা একটা গণঅভ্যুত্থান এবং একটা জনগণের অভিপ্রায় সরকার, ছাত্র জনতার অভিপ্রায় সরকার এখন প্রতিষ্ঠিত। তো এবং এই যে মানে ছাত্র জনতার অভিপ্রায়ের একটি সরকার বাংলাদেশ এখন আছে, এই যে মানে 816 বছর আগে প্রায় এই বঙ্গে, মানে যেটাকে নানান নামই তো ছিল একসময়, কখনো পূর্ববঙ্গ ছিল, নানান নামই ছিল। এখানে একজন রাজা লক্ষণ সেন বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি পালিয়ে গেছেন পেছন দরজা দিয়ে। ঠিক 816 বছর পরে বাংলাদেশের একজন মানে প্রধানমন্ত্রী, তাকেও পালাতে হয়েছে। আমরা যদি 80s যদি দেখি, সেখানে আমরা দেখব ইউরোপে মানে অনেক রকম নিকোলে চসেস্কো মানে পালিয়ে গেছেন, পরে ধরা পড়েছেন। আপনার যদি আমি এশিয়া প্যাসিফিক কান্ট্রি ফিলিপিন্সের কথা যদি ধরি, সেখানে আমরা দেখতে পাবো আপনার ফার্দিনান্দ মার্কোস, তিনি মানে পালিয়ে গিয়েছিলেন। তো স্বৈর শাসকরা ক্ষমতা আটকে রাখতে চায়, ধরে থাকে, সমস্ত কলা কৌশলগুলো তারা প্রয়োগ করে ক্ষমতাটা ধরে রাখতে চায়। কিন্তু জনগণ যে তাদেরকে উপড়ে ফেলতে পারে, জনগণের শক্তি সামর্থ্যের প্রতি তাদের সেই বিশ্বাসটা থাকে না। তো এই যে শেখ হাসিনা যে পালিয়ে গেলেন, এটা তো মানে আওয়ামী লীগের জন্য একটা কি বলে ভীষণ শ্লাঘার ব্যাপার। তাদের নেতাকর্মী দল, একটা পুরনো দল, তাদের নেত্রীকে পালিয়ে যেতে হলে কাউকে বলে পর্যন্ত যাননি। তো এই দলটি কি আপনার নেচারালি, এই দল এরা 16 বছর দেশটাকে লুটপাট করেছে। রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রের সিনিয়র সেক্রেটারি শুরু করে, ক্যাবিনেট সেক্রেটারি শুরু করে, সমস্ত তাদের গোলামগুলোকে, তাদের অপশাসন, তাদের দুঃশাসন বহাল রাখার জন্য সমস্ত ইনস্ট্রুমেন্টাল ফিগার যারা, তাদেরকে তারা জায়গায় জায়গায় তারা বসিয়েছিল, তাই না? তো আপনার এবং স্থানীয় পর্যায়ে স্থানীয় নির্বাচন ছাড়া স্থানীয় সরকার ও চেয়ারম্যান মেম্বার ইত্যাদি, মানে টোটাল একটা সিস্টেম তারা ডেভেলপ করেছিল। তো এরা হঠাৎ করে 3 সপ্তাহ আন্দোলন, তো 16 বছর ধরে হচ্ছে, ভিত্তিটা সেটাই। তারপরে মানে আপনার মানে কয়েক সপ্তাহ, মানে 3 সপ্তাহের মধ্যেই এটা মানে বার্স্ট হয়ে গেল। আচ্ছা, তো তারা তো ন্যাচারালি এই গভর্নমেন্টটাকে ডিসলস করতে চাবে, এই বিপ্লবটাকে ফয়েল করতে চাবে, বা এইটার সম্পর্কে মানুষের ফ্রাস্ট্রেশন আনার চেষ্টা করবে। তো সুতরাং এই যে আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি যে কথাটা বলেছেন, এবং এটা আমরাও মনে করি, দেশের মানুষও মনে করে, শেখ হাসিনার কথাবার্তা শোনেননি। প্রথম তার পুত্র তো বলতেই চাইল, তার মা পদত্যাগ করেননি। প্রথম বলার চেষ্টা করলো মা পদত্যাগ করেন, মানে তার মানে কি পদত্যাগ করেন, ওনার একটা বৈধতা প্রধানমন্ত্রী হিসেবে আছে, মানে ভেরি ডেঞ্জারাস মানে কার্ড খেলেছিল। শেখ হাসিনা পরবর্তীতে নিজেই বলেছেন যে তিনি পদত্যাগ করেছেন, তার পদত্যাগপত্র তো বঙ্গভবনে আছে। তিনি তো গণভবনের পেছন ধরে পালিয়ে তিনি হেলিকপ্টারকে বঙ্গভবনে গেছেন, সেখানে সে টেন্ডার্ড আর রেজিগনেশন টু দ্য প্রেসিডেন্ট। তারপরে তিনি বঙ্গভবন থেকে আগরতলায় গিয়েছেন। আচ্ছা, এখন কথা হলো কি, যে এই যে তাদের সোনার বাংলাদেশ, অর্থাৎ নিজেদের মতো লুটপাট করা, যেটা মানে সোনা হীরার বাংলাদেশ তারা নিজেদের জন্য তৈরি করেছিলেন, এত আরাম, এত ভোগ, এবং বংশানুক্রমে এই অপশাসন চলতে থাকবে, 2041 সালের তারা কথা বলতেন, এটা হঠাৎ করে ধূলিসাৎ হয়ে গেল, তছনছ হয়ে গেল তাদের সাম্রাজ্য। তো ন্যাচারালি তারা কামব্যাক করা অথবা ডিস্টেবিলাইজ করার জন্য তারা চক্রান্ত করবে, বাট দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। ইতিহাসটা বলে না যারা পালিয়ে যায় তারা সাধারণত ব্যাক করতে পেরেছে, এটা নজির নাই, এটা একেবারেই নজির নাই। কারণ মানে আপনার এত হিউমিলেশন নিয়ে আমরা বলতাম যে আমাদের নেত্রী বেগম খালেদা একটা কথা বলতেন, এই সরকার যাবে, ওর যাওয়ার টাইম হয়ে গেছে, ওকে আরেকটু পচতে দিন, আরেকটু গলতে দিন, পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে এসে যাবে।
ঠিক শেখ হাসিনা পচে দুর্গন্ধযুক্ত ছড়িয়ে সে গিয়েছে। তো সুতরাং তারপরও এদের ষড়যন্ত্র থাকবে না তা না, তাদের পুলিশে তাদের প্রচুর লোক আছে। আসছি আরো কিছু কথা বলছি। আপনার শুধু পুলিশ কেন, নানা বাহিনীতে তাদের পছন্দের লোকজন ছিল। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, যদি আপনি সোশ্যাল মিডিয়াতে যদি আপনি ভিডিও দেখেন, দেখবেন যে তারা যে কথাবার্তাগুলো বলতো, তাদের যোদ্ধত্ব পলিটিশিয়ানদের চেয়ে বড় বড় ল্যাঙ্গুয়েজে তারা কথা বলতো। মধ্যে কিশোর ওবায়দুল কাদের, হি ইজ মোর দেন ওবায়দুল কাদের, এরকম একটা ভাব ছিল। আমি সেদিন পুলিশ ইন্সপেক্টর জেনারেলের সাথে আমাদের একটা ইয়ে ছিল, বঙ্গভবনে একটা প্রোগ্রাম ছিল, সেখানে তাকে বলেছিলাম যে আপনার এই ভিডিওগুলো দেখে আপনার এই অধ্যত্ব প্রকাশকারী যে সমস্ত কর্মকর্তা আছে ওগুলোকে আইডেন্টিফাই করেন, ওগুলোকে সার্ভিস থেকে আপনার ইয়ে করেন, মানে বের করেন। আচ্ছা, এরপরে আপনি আসেন সচিবালয়, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, বিশ্ববিদ্যালয়, এমনকি আপনারা যেটাকে গণমাধ্যম বলতে পছন্দ করেন, আমি আগাগোড়াই গণমাধ্যম বলি না এটাকে, এই আওয়ামী লীগ আমলে এটাকে কোনোদিনই গণমাধ্যম বলি। এটা হচ্ছে মানে আপনার অপশাসনকারীদের শাসন টিকিয়ে রাখার জন্য বেশ কিছু মিডিয়া হাউস, এটা প্রিন্ট বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, তারা তাদের সহায়ক হিসেবে কাজ করেছে। এবং সহায়ক আমি তো 80s ছাত্রনেতা, আমি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম 80s-এ। গোটা এরশাদের 9 বছর সামরিক শাসন বিরোধী আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি। সেদিন এরশাদেরও পতন মানে ঘটেছে, 2টো মানুষ মারা গিয়েছিল, তাই না? কিন্তু উনি বুঝতে পেরেছেন তো ওনার টাইম ইজ আপ, ওনাকে যেতে হবে। কিন্তু তখন সংবাদপত্র 2-1 লোক যে তখনও যে এরশাদের চামচামি করেন নাই তা না, এডিটর লিখতেন, কেউ কবিতা লিখতেন তো। কিন্তু এইরকম গণহারে আমরা আপনার পাশে আছি, একজন সম্পাদককে প্রধানমন্ত্রীর পাশে থাকতে হবে কেন মানে শ্যামল দত্ত সহ শুরু করে আপনাদের হাউসের নানান জায়গায়, এই যে এটিএন নিউজ বলেন বা নানান জায়গায় লোকজন, তাদেরকে কেন ঘোষণা দিয়ে বলতে হবে যে আপনার সাথে আছি? একটা দুর্বৃত্তর সাথে তোমার থাকতে হবে কেন? এক্স্যাক্টলি, একটা লুটপাটকারীর সাথে তোমাকে থাকতে হবে কেন? তার মানে সে তোমাকে লুটপাটের সহযোগিতা করছে, অথবা তুমি তার আশ্রয় প্রশ্রয়ে তুমি লুটপাট করছো। এবং এটার কারণেই দেখবেন যে কেউ বর্ডার দিয়ে পালাতে চায়, কেউ, এটা তো আমি নিজেই প্রফেশনাল লোক, আমি বহু ছাত্র জীবন থেকে আমি এই প্রফেশনাল লোক। আমার জন্য খুব যখন লজ্জা লাগে যে একজন সাংবাদিক যেভাবে সাংবাদিকতার নামটা তো পরিচয়টা বহন করে, এই যে ফারজানা রূপা নাকি মেয়েটার নাম বোধহয় নাকি, হ্যাঁ, তাকে কোর্টে যে হেনস্থার মধ্যে পড়লো, দ্যাট ইজ নট আনএক্সপেক্টেড। বাট তাদের আচরণটা কোন পর্যায়ে গেলে তাদের দর্শক জনগণ এতটা বিক্ষুব্ধ হয়ে ওঠে? বাংলাদেশের 52-53 বছরের ইতিহাসে রাজনীতিকদের প্রতি মানুষের ক্ষোভ থাকে, বিক্ষোভ থাকে, নানা অন্য শ্রেণী পেশার প্রতি ক্ষোভ বিক্ষোভ থাকে, কিন্তু সাংবাদিকদের প্রতিও যে ক্ষোভ বিক্ষোভ আছে, বিকজ তারা একটা অপশাসনকে লালন করেছেন, অপশাসনকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। আপনি এই জন্য কখনই আমি এই অধিকাংশ মিডিয়াগুলোকে কখনই বলেন এটা গণমিডিয়া, মানে গণমাধ্যম। আমি সবসময় বলতাম যে এই শ্রেণীর কিছু মানে মাধ্যম আছে যারা স্বৈর শাসককে টিকিয়ে রাখতে তারা ভূমিকা পালন করে। আপনি দেখবেন কিছু ব্যবসায়ীরা নেচে গেয়ে গানও গেয়েছে প্রধানমন্ত্রীর সামনে, কত ধরনের চুলকানি, গানও গেয়েছে। তারপরে বলতে হয় যে আমৃত্যু আপনার সাথে থাকবো, 2 মাস 3 মাস ফ্যাক্টরি বন্ধ গেলে কিছু যায় আসে না। মানে তার মানে দে ওয়েন্ট এগেইনস্ট দ্য পিপল, তারা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়েছে। আপনি একটু আগে আলোচনার সময় একটা বলতে প্রভাবশালী সম্পদের উৎস বা সম্পদের ট্যাক্স ভ্যাট ইত্যাদির জন্য দুদক খুঁজছে। দুদকের যে সেট আপটা আছে সেই সেট আপটা আওয়ামী লীগের আমলের সেট আপ। ওনারা কি অন্ধ? ওনারা জানেন না প্রতি 5 বছর পর যখন পলিটিক্যাল পার্টি থেকে যারা ইলেকশনে কন্টেস্ট করে তখন তাদেরকে একটা হলফনামা দিতে হয়। এই হলফনামার মধ্যে এমনও লোক আছে, আমি যদি নাম ধরে যদি বলি, জোনায়েদ হোসেন, জোনায়েদ আহমেদ পলক, সে বলেছিল যে তিনি ধার করে, দেনা করে, দানের টাকা নিয়ে তিনি ইলেকশন করছেন। তো দান, ধার এবং মানে আপনার দেনা করে যিনি ইলেকশন করেন তার বউ 5 বছর পরে যে 100 কোটি টাকার মালিক হয় কেমনে, তিনি কেমনে শত কোটি টাকার মালিক হন? এই দুদক কি কখনোই প্রশ্নটি করেছে? এই যে মানে প্রথম আলো, ডেইলি স্টার, মানে নানা ধরনের অনেকগুলো আমাদের পার্টিকুলার প্রিন্ট মিডিয়া মাসে আমাদের দেশে বেশ কিছু প্রিন্ট মিডিয়া, তারা কিন্তু এমপিদের আয়ের করেছেন, মানে বিভিন্নটা কম্প্যারিজনটা তারা তুলে ধরেছিলেন। কারো কয়েক লক্ষ কোটি গুণ সম্পদ বেড়েছে, ইনক্লুডিং আনিসুল হক, মানে আইনমন্ত্রী। হ্যাঁ, তো এই যে এটা তো সোজা কথা, এটা দুর্বৃত্তপনা। এই দুর্বৃত্তপনার খবরগুলো যখন পত্রিকায় প্রকাশিত হয় তো তখন কি আপনার দুদক কি চোখে দেখেনি? দুদক মাঝে মধ্যে 5টা 6টা 3টা করে ধরে, তারপর বাদ বাকিগুলো পালায়। বেনজির নিয়ে যখন আলোচনায় তখন বেনজির বিরুদ্ধে শুরু করে, বেনজির পালাইলো, বলে চোর পালাইলে বুদ্ধি বাড়ে,
চোর পালাবার পরে তখন বলে যে না এদের সম্পদ জব্দ করো বা এদের ইনভেস্টিগেশন করো। এখন বলছে পাঁচ প্রভাবশালী যেটা পত্রিকায় দেখলাম বসুন্ধরা, তারপরে কি বলে এস আলম বা XYZ এরকম 4-5টা, বা ওই যে নজলা মজুমদার বলে একটা দাড়িওয়ালা একজন ব্যাংকের চেয়ারম্যান, ব্যাংক গ্রুপের চেয়ারম্যান, এই লোকগুলোকে আজকের দুর্বৃত্ত নাকি? এই সরকারের আমলে নৌকা ফুলে যেমন বড় জাহাজ হয়ে যায় না, তো ছোট্ট নৌকাটা জাহাজ হয়ে গেছিল তারা। তো এইগুলোকে হঠাৎ করে একদিনে হয়ে গেল? গত সপ্তাহে হয়েছে, গত 16 বছর ধরে হয়েছে। ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছে, দেশের অর্থনীতি ধ্বংস করতে টাকা পাচার করেছে, কিন্তু আমাদের দুদক এদেরকে ধরেনি। আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দুদকের এই 5-4জন করে এরকমভাবে আপনার এই সেগমেন্ট ধরে ধরে করার কোনো দরকার নেই। পত্রিকায় প্রকাশিত যে কম্পারেটিভ যে পিকচারটা আছে, বণিক বার্তা, প্রথম আলো, ডেইলি স্টার আছে, এগুলো ধরে ধরে দেখলে তো যে কাজের সম্পদ কত গুণ বেড়েছে। ধরে তাদের প্রত্যেকে তো নেটের আওতায় আনা উচিত ছিল। এগুলো পালালে করবেন, টাকাগুলো তুলে নেওয়ার পরে করবেন, এটা তো টাকা তুলে ফেলতেছে। তো সুতরাং একটা জবাবদিহিতা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা রাজনীতিকরা জবাবদিহিতার মধ্যে থাকবেন, পুলিশ জবাবদিহিতার মধ্যে থাকবে, মানে প্রতিটি প্রতিষ্ঠান মিডিয়া জবাবদিহিতার মধ্যে থাকবে। এটা তো কোনো কথা না। আমরা যেমন বিএনপি এবং চেক এন্ড ব্যালেন্সের ব্যবস্থা থাকবে। আমি বলছি আসেন, আমার কয়েকটা সেকেন্ড দেন, এই পর্যায়ে এখানে শেষ করব। আওয়ামী লীগ পুলিশ যেমন পছন্দ করি নাই, সমালোচনা করতাম, আওয়ামী লীগ প্রশাসন পছন্দ করি না, আওয়ামী লীগের বিচারপতি, আওয়ামী লীগের বিচার বিভাগ, অর্থাৎ আওয়ামী লীগ কেন্দ্রিক একটা বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, নানান বাহিনী এগুলো হোক, এটা যেমন চাই না, ভবিষ্যতে বিএনপির পুলিশ, বিএনপির প্রশাসন, বিএনপির বিচার বিভাগ, বিএনপির ভিসি এগুলো চাই না। আমি একটু গওহর নঈম ওয়ারা আপনার কাছে আরো একবার আসতে চাই। আপনি বলেছেন যে বন্যায় আমাদের প্রস্তুতির একটা ঘাটতি ছিল, এই বিষয়টি যেমন এনেছেন, তারপর কমিটি গঠনের কথাও কিন্তু বলছিলেন আপনি। এই যে বন্যা হচ্ছে, এখন যদি বলি যে এই যে দুর্যোগে যারা রয়েছেন তাদেরকে উদ্ধারে আমরা কি করতে পারি এবং পরবর্তীতে আমাদের প্রস্তুতি কি হওয়া উচিত? উদ্ধার তো ইতিমধ্যে শুরু হয়েছে, যেটা খুব দরকার। আমাদের খুব প্রফেশনাল লোক দরকার এই ধরনের উদ্ধারের জন্য। আমাদের চট্টগ্রাম এবং সিলেট বিভাগের যত ফায়ার ব্রিগেড অফিসার আছে, আমার মনে হয় তাদেরকে এই কাজে লাগানো উচিত। এটা টোটালি একটা প্রফেশনাল জিনিস। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, আগুন লাগার অত সম্ভাবনা নাই, আল্লাহ চাইতো, তো তারা এই কাজে মন দিতে পারে। এবং অন্যান্য জেলা থেকেও তাদের নিয়ে একটা মানে যারা ওয়েল ইনফর্মড এবং যারা জানে তাদেরকে দিয়ে এই কাজটা করা, তারা কাজ শুরু করে দিয়েছে কিছু কিন্তু ফায়ার ব্রিগেড এখনো নাম নেই, স্বেচ্ছাসেবকরা যাচ্ছে। স্বেচ্ছাসেবকদের অনেক লিমিটেশন আছে। আমার ভিতরে উচ্ছ্বাস আছে, আমার ইচ্ছা আছে, কিন্তু আমি তো কাজটা জানি না। আমি তো কাউকে যদি আমার ফার্স্ট এড দিতে হয়, সেটা কিভাবে দিতে হবে, কারোর যদি নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হয় তাকে আমি কিভাবে চেক করব, সেটার তো আমাদের নাই, কিন্তু এদের আছে। এদের নেতৃত্বে অন্যরা করতে পারে, কিন্তু কাজটা ইজ এ প্রফেশনাল জব, প্রফেশনালদের দিয়ে করতে হবে এবং সেটা আমাদের দেখতে হবে আমরা কিভাবে করতে পারি। দ্বিতীয় যে কাজটা হচ্ছে আমাদের ত্রাণ সামগ্রী সংগ্রহ এবং বিতরণ। এখন একটা সমস্যা হবে, এটা আবার ভালো দিকও আছে। সমস্যাটা হচ্ছে কি, আমরা উপজেলা ইতিমধ্যে বাতিল করেছি, কারণ উপজেলা চেয়ারম্যান নাই, উপজেলা যারা মানে জনপ্রতিনিধি যেভাবেই হোক একটা কাঠামো ছিল। ঠিক এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল 71-এ, যখন আমাদের বিজয়ের পরে রিলিফ দেওয়া শুরু হলো, তখন ইউনিয়ন পরিষদ যেগুলো ছিল সেগুলো ভেঙে দিয়েছিল, কারণ তারা বিডি মেম্বারদের ছিল। এটা 69-এর গণঅভ্যুত্থানের পরপরই তারা নিজেরাও কিছু সরে গিয়েছে, তারপর ভেঙে দেয়। তো তারা ছিল না। যুদ্ধের পরে যখন সবাই ফিরলো, তখন রিলিফ দেওয়া দরকার ছিল। রিলিফটা কিভাবে হবে তখন? এটা তো নাই। তখন ঠিক হলো, আমাদের যে পার্টি ক্ষমতায় আছে, যারা যুদ্ধ থেকে তাদের কমিটি হলো। রিলিফ কমিটি মানেই ছিল তখন যারা ক্ষমতায় ছিল তাদের লোকজন দিয়ে, ফলে কাজটা ভালো হয় না। সেজন্যে তখন বঙ্গবন্ধুকে বলতেছে আমার কম্বল কোথায়, উনিও পান নাই। তো একটা ব্যাপক লুটপাট হয়েছে এই সময়। কিন্তু এখনও পর্যন্ত ইউনিয়ন পরিষদ আছে, আমার মনে হয় তাদেরকে কনফিডেন্সে নিতে হবে। আরেকটা জিনিস যেটা করা উচিত, দরকার হলে আমাদের আইন সংশোধন করে করা উচিত, সেটা হচ্ছে প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে। এই কমিটিতে কিন্তু তরুণদের কোনো রাখার জায়গা নাই, তাদের কোনো পদই নাই। এনজিও আছে, এটা আছে, সেটা সব বৃদ্ধদের দল। সেখানে এই যে তরুণ যারা আছে এখন, তাদেরকে নেওয়া উচিত। বিশেষ করে স্কাউটিং যারা করে, যারা বিভিন্ন বিএনসিসিতে আছে, তাদেরকে নিয়ে এই কমিটিগুলোকে তৈরি করা উচিত এবং এইভাবেই তারা রিলিফে যেন যেতে পারে, সেই কাজটা করা। আমরা নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার তারাও কিন্তু এইটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং তারাও কিন্তু এটি উত্তরণে কিন্তু কাজ করে যাচ্ছে। আমি একদম শেষ মুহূর্তে যদি ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে আরও একবার আসতে চাই, যে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির আন্দোলনের ফসল আপনি বলেছেন, এবং বিরতির আগে আপনি বলছিলেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে পরবর্তীতে, তাহলে জবাবদিহিতার ব্যবস্থাটা আপনারা করবেন। আপনার কাছে একদম ছোট করে জানতে চাই।
যেটা বলেন দ্যাট ইজ আওয়ার কমিটমেন্ট টু দ্য পিপল, এবং এটা আমাদের পার্টির লক্ষ্য কর্মসূচি, আমাদের পার্টির নেতা জনাব তারেক রহমান এটা আমাদের সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে এগুলো তুলে ধরেছেন। হাওবার আমি গতকালকের আমার পার্টির একটা কর্মী সভা মুন্সিগঞ্জে সেখানে এই কথাটি বলেছি। এটা তো সত্য যে এখন বর্তমান যে সরকারটি মানে দায়িত্ব পালন করছেন, এই সরকারটি হচ্ছে গত 16 বছরের যে বাংলাদেশের জনগণের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, ভোটের আকাঙ্ক্ষার কারণে যে একটা আন্দোলন গড়ে তুলেছিল, এটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা নির্মূল করার জন্য, সে আন্দোলন এবং ফাইনাল কালমিনেশনে আপনার এই যে আমাদের ছেলেমেয়েরা তারা গত 3 সপ্তাহে মানে জুলাই, যেটা জুলাই বিপ্লব বলে, এই সব কিছু মিলিয়ে এই যে সরকারটা এখন প্রতিষ্ঠিত হলো সেটা হচ্ছে জনগণের অভিপ্রায় সরকার এবং অফকোর্স আমাদের আন্দোলনের ফসল। সুতরাং এই সরকারটি যেহেতু আমাদের আন্দোলনের ফসল, এই সরকারকে আমরা সর্বাত্মক সর্বতভাবে সাহায্য করতে চাই, সহযোগিতা করবেন। এবং আমাদের দলের তরফ থেকে এটা বলে দেওয়া হচ্ছে, আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তিনি বলেছেন বন্যা দুর্যোগ মোকাবেলা করার জন্য আমাদের প্রতিটি স্তরের নেতাকর্মী, যেহেতু আমাদের একটা সংগঠিত দল আমাদের আছে, তারা সেখানে কাজ করবে। আমাদের 91 সালে আমাদের নেত্রী বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী হলেন, আমরা অনেক এক্সপেরিয়েন্স ছিলাম না, কিন্তু আমরা কিন্তু 91 সালের একটা বড় ধরনের একটি আপনার দুর্যোগকে মোকাবেলা করব এবং সর্বাত্মকভাবে আমরা সবার সহযোগিতায় এই দুর্যোগ উত্তরণ করতে পারবো, এবং পরবর্তীতে আমাদের কি করণীয় হতে পারে সে সম্পর্কেও আমরা একটি আলোচনা বা একটু ধারণা নেবার চেষ্টা করেছি। দর্শক, আজকের মতো এখানেই শেষ করব নিউজ আওয়ার এক্সট্রা। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আরও একবার শেষ করছি, এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ।